গাইস, ওয়েলকাম টু স্পোর্টস বাইস চ্যানেল। তো আজকে আমরা সাউথের এক উদীয়মান প্লেয়ার সঞ্জয় বেরাদার সাথে চলে এসেছি। তো সঞ্জয় বেরাদা, ওয়েলকাম টু স্পোর্টস বাইস চ্যানেল। নমস্কার, আমার নাম সঞ্জয় বেরা। তো প্রথম কোশ্চেন যেটা আর কি তোমাকে আমি করব, যে লকডাউনের সময় নিজেকে কি করে ফিট রাখছো এবং এই যে পরবর্তীকালে খেলতে হবে তাই জন্য নিজেকে কি করে মেন্টালি ফিট রাখা যায় এই লকডাউনের সময়? আমি বলবো প্রথম যখন লকডাউন স্টার্ট হয় তখন তো সেরকম কিছু করতে পারিনি, কারণ রাস্তায় গাড়ি ঠিক মতন চলছিল না, যে জিম আসবো বা জিমও বন্ধ ছিল। যেখানে আমরা জিম করি সেই কুন্তল আমাদেরকে হোয়াটসঅ্যাপে তাও সবার জন্যই ভিডিও করে পাঠাতো, সেগুলো দেখে দেখে বাড়িতে চেষ্টা করতাম, কিন্তু বাড়িতে অতটা হয়ে ওঠে। এবার মুশকিল হচ্ছে একটাই, যে বাড়িতে তো লোকজন থাকে অনেক, সেইভাবে হয়ে ওঠে। এবার লাকিলি আমার বাড়ির পাশে একটা মাঠ রয়েছে যেখানে আমি রেগুলার সকালে দৌড়াতাম। আর ব্যাস আমি এইভাবেই নিজেকে একটু এগিয়ে রাখতাম, চেষ্টা করতাম যাতে যখন শুরু হবে তখন যাতে আমি একটু ফিট থাকতে পারি, এইভাবেই এগোতাম। আর মেন্টালি আমি পারিবারিক দিক থেকে একটু ভেঙেও পড়েছিলাম, কারণ আমার মায়ের কিছু শরীর খারাপের জন্য একটু ডিস্টার্ব ছিলাম কিছুদিন। তারপর আবার যখন কুন্তলে জিম স্টার্ট হয়, আমি যখন আবার জিমে আসা শুরু করি বা আমার সোনাপুর মাঠে যখন প্র্যাকটিস আমি শুরু করি, তখন থেকে আমার অনেকটা আবার রিকভারি হয়েছে বা নিজেও বুঝতে পারছি যে আমি রেডি আস্তে আস্তে এবার খেলতে পারবো। তো দাদা, দ্বিতীয় কোশ্চেন যেটা তোমার করি, যে পারিবারিক সাপোর্ট তুমি ছোটবেলা থেকে কতটা পেয়েছো? পারিবারিক সাপোর্ট তো থাকা খুবই জরুরি। আমার বাবা আমাকে সবসময় সাপোর্ট করে এসছে। বাবাই ক্রিকেটে ভর্তি করেছে, আর বাবাই বলতো যে ক্রিকেট খেল, অনেক সাপোর্টও করেছে। আমার মা অতটা বোঝে না ক্রিকেট সম্পর্কে, কিন্তু তবুও বলবো যে মা আমাকে থ্রু আউট আমার সব কিছুতে, মানে খারাপ খেলি ভালো খেলি, কোনোদিন আমাকে কিছু জিজ্ঞাসা করতো না যে কেমন খেলেছি বা কিছু, সবসময় সাপোর্ট করে গেছে যে ভালো হবে ভালো হবে। এই পারিবারিক সাপোর্ট খুব দরকার একটা প্লেয়ারের পেছনে, নাহলে খুবই মুশকিল। দাদা, এবার পরবর্তী কোশ্চেন যেটা আছে, যে আমরা জানি যে ক্রিকেটটা একটা খুবই মানে একটা সময় দিতে হয় বেশ কিছুক্ষণ। আমরা দেখেছি অনেকে অনেকক্ষণ, বিশেষ করে 3 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস করেছে, অনেকক্ষণ প্র্যাকটিসের দরকার। তো সেই ক্ষেত্রে পড়াশোনাটা কোথাও কি হারিয়ে যায় বা পড়াশোনাতে কোনো অসুবিধা হয়? না, আমি বলবো যে অসুবিধা হয় না। এবার আমার ব্যাপারটা আলাদা, আমি বেরিয়ে গেছি ওই জায়গাটা থেকে, কিন্তু অনেকে আছে যারা ইভেন পড়াশোনাটাও চালিয়ে গেছে তার সাথে সাথে, তারা খেলছে, ইভেন পড়াশোনা করছে, ইভেন অনেকে তো আছে যারা চাকরি করছে প্লাস খেলছে। সময়টা নিজেকেই বের করতে হবে। 24 ঘন্টা দিয়েছে ঠাকুর আমাদেরকে, তাই কি না? 24 ঘন্টার মধ্যে আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে ওনাকে। তুমি 4 ঘন্টা প্র্যাকটিসে দিলে, বাকি 3-4 ঘন্টা 5 ঘন্টা তুমি পড়ায় দিলে, তারপর তুমি আদার্স কাজ করলে, 24 ঘন্টার মধ্যে টাইম বের করাই যায়। আমার মতে তো তাই হবে। দাদা, এবার যে পরবর্তী কোশ্চেনটা আছে, যে ক্রিকেটকে কেন বেছে নেওয়া ছোটবেলায়? আমরা জানি তো বাঙালিদের প্রধান খেলা ফুটবল, সেইখান থেকে ক্রিকেটটা কেন বেছে নেব? না, ওরকম কোনো ব্যাপার নেই। ফুটবল আমার খুব ভালো লাগে, আমি ছোটবেলা থেকে ফুটবল খেলতাম প্রচুর, কিন্তু ক্রিকেটের প্রতি একটা আলাদাই নেশা ছিল সবসময়ের জন্য, ছোটো থেকেই। আমি বাবার সাথেও ছোটোবেলাতেও ক্রিকেট খেলেছি বা পাড়াতেও ছোটোবেলা থেকে ক্রিকেট খেলেছি। ক্রিকেটের প্রতি একটা আলাদাই নেশা। আর যেহেতু বাবা এনকারেজ করার পর থেকে ক্রিকেটের প্রতি একটা অন্য রকমের ভালোবাসাও তৈরি হয়, সেই কারণে ক্রিকেটটাকে বেছে নেওয়া। ছোটোবেলা থেকে ক্রিকেট দেখেই বড় হয়েছি। ফুটবলটা একটু বড় বয়সের পর দেখা শুরু করেছি বা বোঝা শুরু করেছি, কিন্তু ক্রিকেটটাই ছোটো থেকে সব কিছু। দাদা, এবার তোমার একটু মানে আগে ক্রিকেটের শুরুর কথা বলি, যে ক্রিকেটটা শুরু কিভাবে করলে এবং কোথা থেকে করেছিল? ক্রিকেট শুরু আমার স্পোর্টিং ইউনিয়ন মাঠ, সবাই চেনে আশা করি, সোনাপুর স্পোর্টিং ইউনিয়ন। প্রথমে আমি পাড়ায় যেমন বন্ধুদের বান্ধবের সাথে খেলতাম, ক্যাম্পিস বলে খেলা হতো, ওইগুলো খেলতাম। তো বাবাকে অনেকেই বলেছিল যে ছেলে তো খারাপ খেলে না, ওকে তুমি কেন ভর্তি করে দিচ্ছ না। তো সেই অনুযায়ী আমাকে ভর্তি করলো। তো ভর্তি আমি একটু লেট হয়ে গেলাম। আমি যদি আরেকটু আগে থেকে ভর্তি হতাম, মানে আরেকটু অল্প বয়সে যদি ভর্তি হতে পারতাম, তাহলে হয়তো একটু বেটার হতো। আমি অনেকটা পরে ভর্তি হয়েছি, আমি তখন অলমোস্ট আমার 13-14 বছর বয়স হয়ে গেছে যখন আমি ভর্তি হয়েছি। এইভাবেই আমার ক্রিকেট জার্নি শুরু, সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন থেকে। তো এবার একটা কথা বলি, যে স্পোর্টিং ইউনিয়ন থেকে বেরিয়ে বাকি যে এখনো অব্দি জার্নিটা যদি আমাদের একটুখানি ছোট করে বলো। সেরকম বলবো না জার্নি আমার, মানে না, এখনো তো শেষ হয়নি, মানে অনেক দূরই আছে, অনেক এখনো অনেক কিছু আছে করা বাকি। এখনো অনেক, আমি এখনো অনেক স্বপ্ন দেখি যে আমি এখনো ওই সব জায়গায় খেলবো। জানি না, আমি তার জন্য যথারীতি চেষ্টাও করি বা খাটিও। দেখা যাক ভগবানের কৃপায় কি হয়। শুরুটা আমার এইভাবেই, সোনাপুর স্পোর্টিং থেকে। ওখান থেকে আমি আন্ডার 17 খেলি, আন্ডার 17 সিবি যে টুর্নামেন্ট হয় ওখানে খেলি, ওখানে ভালো খেলিও, ভালো পারফরমেন্সও করি। তখন আমি একটা পেস বোলার খেলি, মানে 6-7 নম্বরে ব্যাটিং করতাম আর পেস বোলিংটা করতাম। আর খুব ভালো ফিল্ডিং করতাম বলে সত্যেন ভট্টাচার্যকে তো সবাই চেনেন আশা করি, তো উনি আমাকে টিমে রেখেছিলেন সোনাপুর টিমে। খুব ভালো ফিল্ডিংও করতাম বলে। তো সেখান থেকে আমার জার্নি শুরু, ওখান থেকে আমি ভালো খেলিও।
তারপর তো সেকেন্ড ডিভিশন ক্লাব খেলি, 19 ডিস্ট্রিক্ট খেলি। সেকেন্ড ডিভিশন ক্লাবও মানে আপস অ্যান্ড ডাউন হতে থাকে, মানে বাইরে ভেতরে এইভাবে খেলতে থাকি। তারপর লাকিলি বিজয় স্পোর্টস বলে একটা সেকেন্ড ডিভিশন ক্লাব আছে, তো আমি ওখানে এক বছর 2017-18 সিজনে আমি 1086 রান করি। তো ওই একটা সিজনের ওটা থেকেই আমার বলতে পারিস যে লাইফ চেঞ্জ ওখান থেকেই আস্তে আস্তে হতে থাকে। তারপর ফার্স্ট ডিভিশন ক্লাব দু একটা আমাকে ফোন করে, সেখান থেকে আমি দক্ষিণ কলকাতা সংসদ খেলি। তারপর ওখানে ভালো খেলার পর মোহামেডান, আপাতত 3 বছরই ফার্স্ট ডিভিশন হচ্ছে। এইভাবেই এই ছোট্ট কেরিয়ার আমার। দাদা এবার পরবর্তী যে কোশ্চেনটা আছে, কলকাতা মাঠে প্রথম প্রবেশ কবে এবং কোন ম্যাচটার মাধ্যমে এবং কোন টিমের হয়ে খেলেছিল? আমি প্রথম খেলি বালিগঞ্জ স্পোর্টিং ইউনিয়নের হয়ে সেকেন্ড ডিভিশন। ম্যাচ আমার ঠিক মনে পড়ছে না কোন মাঠটাতে, কিন্তু আমি 75 করেছিলাম। আমি ওই ম্যাচ রাজস্থান মাঠে আমি 75 করেছিলাম। আমি ওপেন করতে যাই, ওখান থেকেই আমার ওপেনিং করাও স্টার্ট হয়। এবার আস্তে আস্তে আমি নিজেকে বুঝতে পারি যে আমি ওপেন করলে ভালো খেলতে পারি। ওটা থেকেই আমার কলকাতা ময়দানের স্টার্ট শুরু। দাদা তুমি যেমন প্রথমে বলে যে তুমি প্রথমে পেস বোলিংটা করতে, কিন্তু এখন বর্তমানে তুমি ওপেনার ব্যাটসম্যান, মানে ওপেনিং করো। তো ছোটবেলা থেকে মানে এটা একটা হিউজ পরিবর্তন আর কি, একটা পেস বোলার থেকে একটা ওপেনিং ব্যাটসম্যান। তো কেন হুট করে এরকম কেন মনে হলো যে না, কোনো কারণ নেই। আমি ব্যাটিং ছোটবেলা থেকে কি কোথাও ব্যাটিং ভালো লাগতো? হ্যাঁ একদম, আমি ব্যাটিংটা সবসময় করতাম। এবার যেহেতু আমাদের আন্ডার 17 টিমটাতে এত ভালো ভালো ব্যাটসম্যানরা সব উপরের দিকে ব্যাট করতে বলে আমি 6-7 নম্বরে ব্যাট করতে যেতাম। ওই কারণেই ইভেন আমি যখন ক্যাম্পিস খেলতাম পাড়াতে তখন একটু আধটু পেস বোলিংটা করতাম। ওই কারণেই পেস বোলিংটা আমি তখন থেকে স্টার্ট করি। কিন্তু তারপর থেকে বুঝতে পারি যে পেস বোলিংটা অতটা আমার মানে কন্ট্রোলে নেই। তারপর থেকে আস্তে আস্তে ওই সেকেন্ড ডিভিশন থেকে ওপেন করা স্টার্ট, তারপর থেকে আমি পুরোটাই ওপেন করি। তো দাদা এবার যেটা আছে আরেকটু পেছন দিয়ে চলে যাই, তোমার যে ছোটবেলা থেকে কাকে বেশি পাশে পেয়েছো বা কে বেশি সবচেয়ে মানে গাইড করেছে তোমাকে এই খেলার দিক দিয়ে? মানে কোচের কথা বলছিস? হ্যাঁ মানে অল ওভার, মানে কেউ একজন তো আছে যে সবসময় গাইড করে বা ছোটবেলা থেকে গাইড করে তোমাকে এতদূর মানে এইটা যাওয়ার জন্য তো একটা পেছনে একজন সাপোর্ট অবশ্যই লাগে। তো সেইটার কথাই আমি জিজ্ঞাসা করছি। সেরকম বলতে আমি খুব কম লোককেই পেয়েছি আমার সাথে। মানে সবার জীবনে একটা কোচের দরকার হয়। কোচ মানে প্লেয়ার ততটাই ভালো হবে যতটা কোচ হবে। কোচ যদি না গাইড করে সেই প্লেয়ার কখনো ভালো হতে পারে না। হ্যাঁ অবশ্যই প্লেয়ারের নিজস্ব কোয়ালিটি থাকে, কিন্তু গাইডেন্স সবসময় দরকার, সেটা সমস্ত ফিল্ডে। আমার জীবনে আমি সত্যেন স্যারকে পেয়েছিলাম 2 বছর। সত্যেন ভট্টাচার্যকে, উনি আমাকে ওই আন্ডার 17-16-এ যতটা পেরেছি ওনার থেকে শিখেছি। তারপর একটাই দাদা যে আমাকে থ্রু আউট এখনো পর্যন্ত সাপোর্ট করে, আমি তার কাছেই সব কিছু করি, প্র্যাকটিস করি একসাথেই সবার সাথে। সেটা হলো সুরজিৎ যাদবদা বলে তোরা সবাই চিনিস। ওর সাথেই সব কিছু। উনি একমাত্র লোক যে আমাকে সব কিছুতে সাপোর্ট করেছে, সমস্ত কিছু। আর ওনার কাছেই আমার প্র্যাকটিস বলো, কোনো কিছু ভুল ভ্রান্তি যা হয় সব কিছু উনিই আমাকে দেখিয়ে দেন। তো দাদা এবার একটা কথা বলি, এটা আর কি একটা খেলার ছলায় বলছি, তাহলে ছোটবেলায় কি তাকেই সত্যেন ভট্টাচার্যের পর তাকে কি গুরু হিসেবে মানা? একদম একদম। আমি দেখ গুরু ঠিক বলবো না আমি ওনাকে, কারণ আমার দাদা হয় আর আমি দাদা বলতেই বেশি পছন্দ করি। অবশ্যই গুরু বলাই যায়, কিন্তু তবুও আমি তাকে দাদা বলতেই পছন্দ করি। আর সেই আমার সবকিছু, মানে সব ক্রিকেটের সবকিছু তার কাছ থেকেই শেখা, তার কাছ থেকে। তো সঞ্জয় দা যেটা বললো যে সুরজিৎ যাদবদার কথা, তো সুরজিৎ যাদবদার সঙ্গে আমরা একটা সেশন করেছি। তো ভিডিওর আই অপশনে সেই ভিডিওটা আছে, তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই গিয়ে সেখানে দেখে নিতে পারো। তো দাদা এবার তোমার খেলার জীবনে আমি প্রবেশ করলাম যে তুমি 2 বছর তুমি সেকেন্ড ডিভিশন খেলেছো 3 বছর। বালিগঞ্জ স্পোর্টিংয়ের হয়ে তোমার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো আমাদের সাথে। বালিগঞ্জ স্পোর্টিংয়ের প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে আমার কাছে। জীবনের প্রথম সেকেন্ড ডিভিশন ক্লাব আমার ওটা। ওখান থেকে অনেক কিছু শিখেওছি আমি। ওখানের যারা ম্যানেজমেন্ট স্টাফ যারা ছিল তারা আমাকে প্রচুর সাপোর্টও করতো। প্রথম বছর আমি কোনো ম্যাচ খেলিনি ওখানে, রেগুলার প্র্যাকটিসে যেতাম, ম্যাচেও যেতাম। ম্যাক্সিমাম ম্যাচে আমি 12th ম্যান ছিলাম, আমি সবাইকে জল দিয়েই বেড়াতাম শুধু। অনেক কিছু শিখেওছি। এবার ওটাও তো খেলারই অঙ্গ, তোমাকে 12th ম্যানও থাকতে হবে, জলও দিতে হবে। আমি ওগুলো থেকে অনেক কিছু শিখতাম, যে তখন যদি আমি চলে আসতাম বা কিছু না করতাম হয়তো তাহলে আমি এখন যা পেয়েছি সেগুলো পেতাম না। তো সেই এক্সপিরিয়েন্সগুলো আমার অনেক কাজে লেগেছে। তো দ্বিতীয় বছর সেখানে আমি মোটামুটি খেলি ভালো, তৃতীয় বছরও মোটামুটি খেলি ভালো, খুব ভালো যায়নি আমার। তো এইটুখানি এক্সপিরিয়েন্স আমার ওখান থেকে নেওয়া, শিখেছি আমি অনেক কিছু। তো বিজয় স্পোর্টস ক্লাবের হয়ে তুমি 1086 রান করেছো, তো সেই বছরটা কতটা স্মরণীয় তোমার কাছে? দেখ ওই বছর
মানে আমি কি বলবো, আমি ডিসক্রাইব করতে পারবো না আমার কাছে এতটাই স্পেশাল ওই মুহূর্তগুলো। কারণ প্রথম দিক থেকে একদম ভালো যাচ্ছিল না, আমি কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলি ওদের হয়ে, সেই ম্যাচগুলোতেও আমি সেরকম পারফরমেন্স হয়নি আমার। ইভেন প্রথম লিগের ম্যাচ খেলি সেটাতেও আমার ভালো পারফরমেন্স হয়নি। তারপর আস্তে আস্তে হওয়া স্টার্ট হয়, হতে হতে আমি পরপর সেঞ্চুরি করতে থাকি, হতে হতে সিজনের শেষ অবধি আমার সেটা 1086 রানে পরিণত হয়। আর এরকম প্রচুর মুহূর্ত রয়েছে যেগুলো আমি কখনোই ভুলতে পারবো না, অনেক স্পেশাল আমার কাছে সেই মুহূর্তগুলো, আর অনেক উপভোগও করেছি আমি। ওখান থেকে অনেক কিছু শেখাও, আমার ব্যাটিংও থ্রু আউট পুরো সিজন আমার ব্যাটিংও অনেক ইমপ্রুভ করে, যেগুলো আমার ফার্স্ট ডিভিশন অনেক কাজে লেগেছে। কারণ সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন একটু বেটার প্ল্যাটফর্ম, খেলতে আমার অনেক সুবিধা হয়েছে ফার্স্ট ডিভিশনে গিয়ে। তুমি ফার্স্ট ডিভিশনের ক্লাব ডিকেএসও খেলেছো, তো সেই এক্সপিরিয়েন্সে যদি আমাদের কিছু বলো। ডিকেএস হচ্ছে আমার প্রথম ফার্স্ট ডিভিশন ক্লাব। আচ্ছা, এটা একটু ইন্টারাপ্ট করলাম তোমার, যে এই যে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে আসা আর কি, যে নিজে কিছু কি মানে আনন্দ হচ্ছিল আর কি প্রথমে? একদম একদম একদম। নিজের সব যারা ক্রিকেট খেলে তাদের সবারই স্বপ্ন থাকে ইন্ডিয়া খেলবো, বেঙ্গলের হয়ে খেলবো, যে যে স্টেট খেলে সেই স্টেটকে রিপ্রেজেন্ট করবো, ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করবো, ফার্স্ট ডিভিশন খেলবো। যেহেতু আমাদের কলকাতায় ফার্স্ট ডিভিশন খেলা হয় তাই ফার্স্ট ডিভিশন খেলবো আমারও স্বপ্ন ছিল। ভালো পারফর্ম পর যখন আমাকে ক্লাব থেকে ফোন করা হয় তখন আমি খুবই খুশি ছিলাম, সেটাতেও যাদবদার একটু হাত ছিল। ইভেন আমাকে অন্য অন্য ক্লাব থেকেও বলে, তো আমি ডিকেএসটাকেই চুজ করি, যেহেতু ওখানে জুনিয়র প্লেয়ারকে অনেক প্রমোট করা হয়, আর সত্যি আমাকে অনেক সুযোগও দিয়েছিল ওখানে। ফটিক স্যার রয়েছেন ওখানে, কল্যাণ গুহ নাম, আমাকে অনেক সাপোর্ট করে, আর খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি বলতে পারি ডিকেএসে আমার। তোমার এতদিন মানে আর কি এই যে কিছু বছর খেলেছো, তো জীবনের সবচেয়ে স্মরণীয় ম্যাচ কোনটা যদি আমরা বলি, তো কোনটাকে রাখবো? জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত যদি বলিস, আমি অনেক রান করেছি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে বলো, বা সেঞ্চুরিও অনেক রয়েছে, কিন্তু আমি তবুও বলবো ফার্স্ট ডিভিশনে প্রথম বছর মানে ফার্স্ট ডিভিশনে আমি খেলি, আমার ডেবিউ ম্যাচই হয়েছিল ইডেন গার্ডেন্সে। আচ্ছা, আমি ফার্স্ট ম্যাচ খেলি ইডেন গার্ডেন্স, সেই মুহূর্ত আমাকে সবসময়ের জন্য স্পেশাল। আমি 20 রান করে আউট হয়ে যাই অবশ্যই ম্যাচটাতে, কিন্তু সেটা আমি ভুলতে পারবো না কখনো। আমার ফার্স্ট ডিভিশনের ফার্স্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে ছিল। কাদের বিরুদ্ধে ছিল ওটা? ওটা ছিল পুলিশ অ্যাথলেটিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা সুপার ডিভিশন খেলে, আর আমি খুব খারাপ খেলছিলামও না, এবার আউট হয়ে যায়, আনফর্চুনেট লোকে আউট হতেই পারে। ওটাই আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত হয়ে থাকে সবসময়ের জন্য। আচ্ছা, তুমি তো ডিস্ট্রিক্টেরও আন্ডার 19 খেলেছো, হ্যাঁ। তো তার এক্সপিরিয়েন্সে যদি আমাদের কিছু বল। সেরকম এক্সপিরিয়েন্স ছিল না তখন, আমি এতটা পরিপুক্ত হইনি, তখনও শিখছি। মানে এতটা এখন যতটা নিজের ব্যাটিং একটু হলেও ইমপ্রুভ করেছে সবাইকে দেখে দেখে, বা নিজেও ব্যাটিং করে করে ম্যাচ খেলে গেলে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু তখন অতটা ইমপ্রুভ আমার ছিল না। তবুও আমি অনেক ভালোই পারফরমেন্স করেছিলাম। আমাদের নদিয়াতে খেলা ছিল, সেখানে আমি 3টে ম্যাচ খেলি, তাতে একটা সেঞ্চুরি থাকে, মোটামুটি ভালোই পারফরমেন্স হয়েছিল। তো দাদা, তুমি তো যে ডিস্ট্রিক্টের ফার্স্ট ডিভিশন ক্লাব আর কি মানে সোনারপুরের হয়েও খেলছো, তো আমরা একটা জানি যে সোনারপুর রাজপুরের মধ্যে একটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ হয়, তো সেই এক্সপিরিয়েন্স যদি আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চাও তুমি। দেখ, আমি নিজে সেই ম্যাচটা খেলিনি, আগের বছর বা এবছর বল, আমি সেই সেমিফাইনাল ম্যাচগুলো যেহেতু আমার ম্যাচ ছিল ওটা আমি খেলতে পারিনি, তো সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারছি না। মানে মাঠের ভেতরে থাকা, মাঠের বাইরে থেকে যে এক্সপিরিয়েন্স সেটা আমি বলতে পারি, যে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি সোনারপুর রাজপুর ম্যাচ মানেই ভাইটাল, খুব উত্তেজিত, মানে মাঠে উত্তেজনা, বাইরে উত্তেজনা, সব কিছুতে উত্তেজনা, মানে উপভোগ করে প্লেয়াররা, উপভোগ করে। দুটো টিমের প্লেয়ারই তো মানে খেলা শেষে সবাই বন্ধু। এবং একটা জিনিস আমরা দেখেছি যে সোনারপুর রাজপুরের মধ্যে খেলা হলে প্রত্যেকের কাছের বন্ধু, কিন্তু সেইখানে আবার যখন ম্যাচটা খেলে তারা প্রত্যেকে আবার বিরোধী হয়ে খেলছে। একদম একদম, ওটা হয়, ওটা তো পার্ট অফ দ্য গেম। তুমি যখন মাঠে ঢুকে যাচ্ছ, তুমি তখন আর কারোর বন্ধু, তুমি খেলতে এসছো, তুমি তোমার ক্লাবকে রিপ্রেজেন্ট করতেছো, তুমি তোমার বেস্ট দিতে এসছো, অপোনেন্ট টিমের সেও বেস্ট দিতে এসছো। হয়তো তোমার মাঠের বাইরে বন্ধু, কিন্তু মাঠের ভেতরে যা হয় সেটাকে মাঠের ভেতরেই রেখে দেওয়া উচিত। আর আমি এতদিন ধরে আমার সিনিয়রদের কাছ থেকে তাই শিখে এসেছি, এবার আমারও তাই মত সেটাই। এবার খুবই উত্তেজিত ম্যাচ হয়, এক্সপিরিয়েন্সও খুবই ভালো। তো আমরা তুমি ছোটবেলায় সিএবির আন্ডার 17ও খেলেছো, তো সেই এক্সপিরিয়েন্স যদি আমরা বলতে চাও আর কি, যদি কিছু। আমার প্রথম ম্যাচই ছিল রাজপুর মাঠে, ফার্স্ট ম্যাচ, জীবনের প্রথম কোনো অফিসিয়াল ম্যাচ খেলছি আমি সিএবির, সেটা ছিল রাজপুর মাঠে। আমার এখনও মনে আছে, আমি 41 রান করেছিলাম, তখন আমার 16 বছর বয়স, ভাবছিলাম 16 এরকমই হবে। তো ওই মাঠে আমাদের 4টে ম্যাচ ছিল, সব ম্যাচেই মোটামুটি রান করেছিলাম আমরা। তো আমরা প্রি কোয়ার্টার ফাইনালে হেরে যাই, নাহলে হয়তো আরও উপরে খেলার সুযোগ পেতাম আমরা। এই এক্সপিরিয়েন্স আমার ওখানে, আর অনেক ভালো ভালো বন্ধু ওখানে তৈরি হয়েছিল। ওখানে ওই গ্রুপের কয়েকজন প্লেয়ার যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলছে, অনেক ভালো জায়গায় খেলেছে, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল সেইগুলো আমার।
আচ্ছা, এই ক্ষেত্রেই আমি আরেকটু আগের কোশ্চেন চলে গেলাম। আমি সোনারপুর রাজপুরের কথা বলেছি। আমি অনেকের মুখে শুনেছি যে যত বড়ই প্লেয়ার আসুক সেই ম্যাচে কিন্তু সবাই টেনশনে থাকে। একদম, একদম। এইটা মানে কারণটা কি? যে আমরা শুনেছি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান যারা কিন্তু তারাও এইটা হ্যাঁ, খেলেছে, হ্যাঁ। তারাও নাকি মানে প্রত্যেকটা বল ফেস করার আগে একবার অন্তত ভয় খাচ্ছে। এটা কারণটা কি? যে ম্যাচের কি টেম্পার এতই বেশি থাকে তাই একদম কারণে? একদম সেম হয়। ডার্বি ম্যাচ যেরকম হয়, এটাও সোনারপুরে ডার্বি বলতে পারিস। মানে দুটো বেস্ট টিমের মধ্যে খেলা, আর সেখানে প্লেয়ার যারা আছে তারাও সব বেস্ট, তারাও সব যে যার ফিল্ডে বেস্ট। এই জন্য সবারই টেনশন থাকে যে এই ম্যাচে, মানে টেনশন প্লাস এক্সাইটমেন্টও থাকে যে এই ম্যাচে যদি ভালো করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, টিমের মানে যারা দর্শক তারা ভালো বলবে, আমার নিজের কনফিডেন্স বুস্ট হবে। তাই জন্য সবাই টেন্সও থাকে প্লাস এক্সাইটেডও থাকে ভালো করার জন্য। এবার খারাপ হলে সবারই খারাপ লাগে, স্বাভাবিক। ভালো ম্যাচের ইনিংসে তো সবাই চাই যে ভালো খেলি, সেরকমই ব্যাপার। দাদা তুমি তো 2 বছর খেলে না, তো কি এবছর খেলার জন্য কি আবার মুখিয়ে আছো নাকি? আমি দেখ, আমি সোনারপুরের ছেলে, ছোটোবেলা থেকে সোনারপুরেই প্র্যাকটিস করে আসছি, সব কিছু সোনারপুরেই করি। তো আমি চাইবই আমি সবসময় সোনারপুরের হয়েই খেলি। এবার দেখা যাক কী হয়। তো তুমি তো আগে নয় 6-7 ব্যাটিং করতে, এখন তো বর্তমানে ওপেনার। হ্যাঁ, তো যেটা বলি, তো ওপেনার হিসেবে নতুন বল ফেস করা কতটা ডিফিকাল্ট বলে তোমার মনে হয়? প্রথম মনে হতো, যখন আমি প্রথম ওপেন করি তখন একটু আধটু মনে হতো, তখন অতটা বুঝতে পারতাম না সুইং হয়, আর নতুন বল তো সুইং করে, তখন অতটা বুঝতে পারতাম না। আর সেকেন্ড ডিভিশনে অনেকটা, মানে ফার্স্ট ডিভিশনে অনেক তফাৎ। এবার আস্তে আস্তে ইমপ্রুভ করতে ব্যাপারটা আমার কাছে অনেক ইজি হয়ে গেছে। আমার এখন কিছু মনে হয় না যে আমি ওপেন করতে যাচ্ছি না। এবার অবভিয়াসলি ভালো বল হলে তো সবাই আউট হবে, যে কোনো সচিন তেন্ডুলকারও আউট হয়, হ্যাঁ, হ্যাঁ। বিরাট কোহলিও আউট হয়। হ্যাঁ। সেরকম আমিও কোনো এক্সেপশনাল নয়, আমিও আউট হতে পারি, কিন্তু আমি এখন অনেক কমফোর্টেবল। তো এই দিক থেকে যেটা আমি একটুখানি বলি আর কি, যে মানে নতুন বল ফেস করা যেটা আর কি, হ্যাঁ। সেটা অন্যদের তুলনায় কি একটুখানি কঠিন, কারণ পুরোনো বলাতে সেই সুইংটা হয় না। তো তোমাদের কাছে তো একটা মানে এক্সট্রা কি একটা মানে কি আর বলে ভয় নিয়ে নামতে হয় যে এটা এক্সট্রা সুইং করে, যারা তোমার পরে নামছে তাদের তো এই ভয়টা থাকে না। এইটার ব্যাপারে যদি কিছু বলি। না, ওরকম কোনো ব্যাপার নেই, ভয় সব কিছুতেই রয়েছে। ব্যাটসম্যান যারা হয় তাদের ডিসঅ্যাডভান্টেজ হলো যে একটা বলের খেলা, বোলারের কাছে 6টা বল থাকে। হ্যাঁ, সো ব্যাটসম্যানের একটাই চান্স থাকে। তো ভয় সমস্ত জায়গাতেই আছে, তুমি 1 নম্বরে খেলো কি 11 নম্বরে খেলো। এবার লাস্টের দিকে একটু যারা বোলাররা যায় তারা ফেয়ারলেস খেলে, কিন্তু ওপেনিংয়ে তুমি যদি বলো যে ভয়, তো ভয়, নাহলে যদি বলো তো অ্যাডভান্টেজ, তো অ্যাডভান্টেজ। কারণ তুমি ওপেন করতে যাচ্ছ মানে তোমার কাছে পুরো 85 ওভার খেলা হয়, পুরো 85 ওভার থাকে, তুমি পুরো 85 ওভার খেলতেই পারো। এবার ভয় তো অবভিয়াসলি থাকেই। আর নতুন বলেরও অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হলো তুমি নতুন বল একটু পুরনো হয়ে যাওয়ার পর তুমি গিয়ে সিচুয়েশন বুঝে খেলতে পারো, প্লাস তখন রিভার্স সুইংও হয়, সেটারও একটু প্রবলেম হয় অনেকে। অনেকে আছে যারা পুরনো বল প্রেফার করে খেলতে, অনেকে যারা নতুন বল ভালোবাসে, সেরকম সবার নিজস্ব চয়েসের। তো এবার যে পরবর্তী কোশ্চেনটা তোমার কাছে রাখবো আর কি, যে একজন তরুণ প্লেয়ার হিসেবে, তুমি তো একজন তরুণ প্লেয়ার, এখন উদীয়মান প্লেয়ার আর কি, তো সেখান থেকে ক্রিকেটে গ্রাসরুট ডেভেলপমেন্ট কতটা প্রয়োজন বলে তুমি এখন মনে করছো? আমার ব্যক্তিগত মতামত, গ্রাসরুট লেভেল থেকেই বেশি প্রযোজ্য দেওয়া উচিত ক্রিকেটকে। মানে যারা খেলছে, বাচ্চা ছেলেরা যারা খেলছে, তাদেরকে ওই গ্রাসরুট লেভেল থেকে যদি আমরা না ঠিক মতো নার্চার করি, তো তাদের এই পরবর্তীকালে গিয়ে তাদের সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করা অনেক ডিফিকাল্ট, যেগুলো আমরা পাইনি। আমি আমার ছোটোবেলা থেকে যদি আরও ছোটোবেলায় যদি ক্রিকেট খেলতে পারতাম, বা এখনকার মতন যে এত কোচিং ক্যাম্প হয়ে গেছে যেখানে ভালো ভালো কোচেরা ট্রেনিং করাচ্ছে, ঠিক মতন তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, সারাক্ষণ প্র্যাকটিস করাচ্ছে, সেই জিনিসগুলো আমরা অতটা পাইনি, আমাদেরকে নিজেদেরকেই করতে হয়েছে। তো সেই জিনিসগুলো এখনকার প্লেয়াররা যদি পায় তো তাদের জন্যই ভালো, তারা আরও ভালো খেলতে পারবে, তারা খেলতে পারবে ফিউচারে। তো এবার একটা কথা বলি, যে জীবনের প্রথম সেঞ্চুরিটা কবে করেছিল? আমি আমার জীবনের প্রথম সেঞ্চুরি সেকেন্ড ডিভিশনে ছিল, যেটা মানে কী বলবো, একটা আলাদাই ফিলিং। সেঞ্চুরি সবসময় আলাদা ফিলিংস হয়, তুমি পাড়ার মাঠে করো আর ইন্ডিয়া টিমের হয়ে করো আর কলকাতার ক্লাব ক্রিকেটে করো, সেঞ্চুরি একটা সবসময় আলাদা ফিলিং। সেটা কি ওপেনিং করতে? একদম আমি ওপেন করতে গিয়েই সেঞ্চুরি করি, আর ফার্স্ট সেঞ্চুরি ছিল আমার 175 রানে, যেটা সারা জীবন মনে থাকবে আমার, আর খুব ভালো লেগেছিল ব্যাপারটা আমার। দাদা এবার মানে আর কি একদম শেষ পর্যায়ে চলে এলাম আর কি, কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন তোমার আমি করবো আর কি, যে দুটো অপশান থাকবে, তোমাকে একটা চুজ করে বলতে হবে। তো প্রথম যে আমি কোশ্চেনটা করবো, সোনারপুর না রাজপুর? অবভিয়াসলি সোনারপুর। জিমের ট্রেনিং না মাঠের ট্রেনিং? দুটোই।
এবার একটা কোশ্চেন আর কি, যে তোমার দেখা বেস্ট ওপেনার ব্যাটসম্যানকে, মানে ওয়ার্ল্ড, মানে শুধু ইন্ডিয়ায় না, পুরো যদি বিশ্বের কথা বলি? বিশ্বের কথা যদি বলিস তো আমি দুজনকে চয়েস করবো। এক তো হলো সৌরভ গাঙ্গুলি, আর দ্বিতীয় রোহিত শর্মা, যাকে আমার খুবই বেশি ভালো লাগে। এই দুজন। তো আরেকটা যেটা কোশ্চেন আছে, যে নতুন বলে ফেস করো না রিভার্স সুইং খেলা, মানে ফেস করা হবে? নতুন বল। আমি সবসময় জন্য নতুন বলেই প্রেফার করি। আচ্ছা দাদা, এইবার একটা কথা বলি, যে এইখানে তুমি বলে নতুন বল ফেস করা, নতুন বলে আমাদের যে প্রচুর সুইং হয়, আউট সুইং হয়, ইন সুইং হয়, সেই ক্ষেত্রে রিভার্স সুইং কেন তুমি ফেস করতে চাও না, কেন বললে এটা? না, ওরকম কোনো ব্যাপার নেই। আমি অনেক সময় হয়েছে আমি শেষ অবধি খেলেছি, তখন রিভার্স সুইংও খেলেছি। এবার শেষ অবধি ওপেনার যখন খেলে তার কনফিডেন্স লেভেল অনেক ওপরে থাকে, যেহেতু সে অনেক বল খেলে না, অনেক রান হয়ে যায়, তখন তার অবভিয়াসলি তখন তার সেঞ্চুরি হয়ে যায়, মানে সে একটা ওই ছোটো বলটাকে ফুটবলের মতন লাগে, তো তখন তার রিভার্স সুইংয়ে অত প্রবলেম হয় না। এবার ওপেনে যে ওই সুইংটাকে খেলে নিতে পারে, তখন সে শেষ অবধি আশা করি ভালোই খেলে। তো দাদা, ইন্ডিয়ার যে ওপেনার ব্যাটসম্যান আমরা বর্তমানে দেখছি রোহিত শর্মা, তো তিনি পুল শট খুব পছন্দ করে। তো তোমার এই যে ওপেন মানে ক্রিকেট খেলার আগে তুমি ব্যাটসম্যান, তো কোন শট সবচেয়ে বেশি পছন্দ তোমার? আমারও পুল শট ভালো লাগে, আমি ইভেন পুল শট অনেক মেরেছি। আমার প্রিয় শট বলতে পারিস ফ্লিক শট, যেটা প্যাডের দিকে বল আসলে ফ্লিক করে মিড উইকেটের ওপর থেকে বা স্কোয়ারের দিকে খেলা যায়। এই শটগুলো সচিন তেন্ডুলকর খুব ভালো খেলতেন, বা এবি ডিভিলিয়ার্স খুব ভালো খেলে, বিরাট কোহলি খুব ভালো খেলে। আমার ওই শটটা খুবই প্রিয়, আমি ওই শট নেটসেও অনেক প্র্যাকটিস করি বা ম্যাচেও মেরেছি, আমার খুবই ভালো লাগে ওই শট। তো দাদা, একটা কোশ্চেন আর কি, মানে যেটা আমি করবো এবার তোমাকে, খুবই যে একটু আগে করাই উচিত ছিল, আমি একটু পরে করলাম। যে তুমি তো 3 প্রধানের মধ্যে 1 প্রধানে খেলেছো আগের বছর, তো সেইখান থেকে মানে মানে 3 প্রধানের মধ্যে 1 প্রধানের খেলাটা কতটা মানে আর কি, মানে কি বলবো আর কি, ওরা তো বেশিরভাগ অন্য একটা ক্লাবে খেলে, আর ওইটি তো বেশিরভাগ সাপোর্টার বেস ক্লাব। তো সেইখানে খেলার মানে এক্সপিরিয়েন্সটা কেমন, মানে প্রথম ভাল লেগেছিল যখন কল পেলে আর কি? হ্যাঁ, সেটাই। আমি মোহামেডান থেকে যখন ফোন আসে আমার কাছে, মানে অমিত দা আসে, অমিত দা কথা বলেছিল, সেখান থেকে তারপর আমাকে ফোন আসে, আমার সাথে কথা হয়। তো আমি খুব খুশি ছিলাম যে আমি মোহামেডান ক্লাব খেলবো, বা নিজেকে সেইভাবে তৈরিও করেছিলাম যে আমি যদি সেখানে সুযোগ পাই তো খুব ভালো খেলবো। এবার সুযোগ অনেক কম ছিল আমার ওখানে, অনেক কম সুযোগ আমি পেয়েছি, তবুও বলবো খুব খারাপ এক্সপিরিয়েন্স আমার সেখানে হয়নি। প্র্যাকটিসও ভালো ছিল। এবার সত্যি সাপোর্টার বেস ক্লাব ওদের, যে কোনো মাঠে আমরা ম্যাচ আমাদের খেলতে যেতাম, সেই মাঠে মোহামেডানের দর্শক সব থেকে বেশি থাকতো, পুরো মাঠ জুড়ে মোহামেডানের দর্শক থাকতো, তো সেইগুলো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তাহলে এর থেকেই প্রশ্ন করি, যে এত দর্শকের সামনে খেলা, কোথাও কি একটু হলেও চাপে থাকতে? না, আমি হ্যাঁ, চাপ তো থাকেই অবশ্য, কিন্তু মোহামেডানের দর্শকরা আবার মানে নিজেদের টিমকে অত কিছু বলে না, আমি যতটা দেখেছি। মানে ওরা মোহনবাগান, ইস্ট বেঙ্গলের যে মানে যেরকম হয়, মানে নিজেদের প্লেয়ারদেরকে বলে, মানে কিন্তু অতটা নয়। এবার সেরকম ব্যাপার। এবার আমি অতটা বেশি মানে মনে করিনি কিছু, যে মানে ভয় বা কিছু নিজেদেরকে। ভালোই এক্সপিরিয়েন্স থাকে। এবার সাপোর্টার হওয়াও দরকার। সাপোর্টার হলে কি তুই একটা বুস্ট পায়, ওকে যে মোরাল বুস্ট বলে না, যে ভালো নাই যেতে পারে মাঠের মধ্যে, খারাপ যেতেই পারে, দিন সবার ভালো যায় না, তখন বাইরে থেকে বা ভিতর থেকে তোমাকে যখন সবাই এনকারেজ করে, বা বাইরে থেকে যখন বলতে চেঁচামেচি করতে থাকে বা সাপোর্ট করতে থাকে, তখন তুমি এমনি একটা বুস্ট ফিল করো নিজের মধ্যে, যে আরও ভালো করতে হবে আমাদের, সেরকম। আচ্ছা, তো এবার একদম শেষে আর কিছু কোশ্চেন তোমায় করবো, যে ক্রিকেট ছাড়া আর কি করতে ভালো লাগে? দেখ, আমার এখন সব কিছুই ক্রিকেট জুড়েই, আমি ক্রিকেটের বাইরে সেরকম কিছু করিও নি। তো ক্রিকেটের বাইরে বলতে আমি জিম করি, কুন্তলে জিমে আসি। জিম করা মানে আস্তে আস্তে জিমের প্রতি একটা ভালোবাসাও তৈরি হয়ে গেছে, আগে এতটা করতাম না। জিম এখন আপাতত আমার ভালো লাগে। আর এই নর্মাল, আর এর বাইরে ক্রিকেটের বাইরে আমার কাছে আর কিছুই নেই। মোটামুটি ক্রিকেটেই আমার কাছে সব হবে। এবার যদি গান বাজনা বা কোথাও, না, আমি ছোটবেলায় তবলা বাজাতাম, সেটা এখন আর নেই। বা বাইক চালানো বা অন্য কিছু? আমি এত বেশি মানে কি সব কিছু ক্রিকেটের সাথে। আমার যারা বন্ধু বান্ধব আছে, অনেক অল্প বন্ধু ফ্রেন্ড সার্কেল আমার, তারা সবাই জানে যে আমি ম্যাক্সিমাম টাইম ক্রিকেটেই থাকতাম। প্র্যাকটিস করতাম সকালে 12টা-1টা নাগাদ বাড়ি যাচ্ছি, তারপর একটু আমি বাড়িতে থেকে আবার জিম চলে আসছি। তো ওটার মধ্যে মানে ক্রিকেটের আশেপাশেই আমার সমস্ত কিছু কাজ সেরকম। তো দাদা, এবার তোমাকে একটা কোশ্চেন করি আর কি, যে তুমি তো ওপেনার ব্যাটসম্যান, ওপেনিং করো আর কি এখন বর্তমানে, তো সেইখান থেকে তোমার যদি মানে আর কি মানে সেই ইনিংসটা ধরো মানে খেলে নিলে, তো তোমাকে পুরো ইনিংসটা ধরো খেললে, তারপর এসে ফিল্ডিং করা,
বা তোমাকে প্রয়োজন হলে তুমি এখন বর্তমানে অফ স্পিন করো বললে, হ্যাঁ। আর আগে বোলিং করতো, আগের বোলিংটা ধরছি না, কিন্তু বর্তমানে টিমের প্রয়োজন হলে তোমাকে অফ স্পিনও করাবে সেখান থেকে। হ্যাঁ। তো কতটা ডিফিকাল্ট এবং ফিটনেস লেভেলটা কতটা রাখতে হয়? এখন তো ক্রিকেটটাই ফিটনেসের উপর হয়ে গেছে। তুমি ফিটনেস ছাড়া, ক্রিকেটে এখন খুব কমই লোক আছে যারা ফিটনেস ছাড়া খেলে যাচ্ছে অনেকদিন ধরে। ফিটনেস তো আমার কাছে বলে যে ফিটনেস খুবই জরুরি, কারণ লিগ ম্যাচ যেগুলো হয় সেগুলো 85 ওভারের ম্যাচ হয়। তো সেগুলো তুমি যদি টানা একদিন ফিল্ডিং করো, পরের দিন যদি ব্যাটিং থাকে, এবার স্বাভাবিক পা হাত পা ধরে থাকে, তোমার যদি প্রপার রেস্ট না হয়, অফ সিজনে যদি প্রপার ট্রেনিং না হয়, বা সিজনেও যদি প্রপার ট্রেনিং না হয়, তবে তুমি পিছিয়ে থাকো অনেকের থেকে। তোমার বডি মানে রিল্যাক্স ফিল করে না, মানে রেস্টলেস মনে হয় নিজেকে। তা তুমি সেই এফোর্টটা দিতে পারো না তখন মাঠে গিয়ে। তো ওপেনিং ব্যাটসম্যান বলো, বা মিডিল অর্ডার বলো, বা শেষের দিকে বলো, বা পেস বোলার বলো, বা ফিল্ডার, যে কেউই হোক, সবার ফিটনেস খুবই ইম্পর্টেন্ট। আর এখন তো ক্রিকেটটাই ফিটনেস ওরিয়েন্টেড গেম হয়ে গেছে। ফিটনেস ছাড়া তুমি পারবেই না, নাহলে মানে সব 19-20 তফাৎ। কেউ হয়তো একটু কম ভালো প্লেয়ার, কিন্তু সে ফিটনেসে তোমার থেকে এগিয়ে দেবে, সে মাঠে বেশি এফোর্ট দিচ্ছে, তো লোকে ওটাই দেখবে। সেরকমই ব্যাপার, এফোর্ট যেরকম দরকার সেরকম ফিটনেসও খুব বেশি দরকার। ক্রিকেটটা তো ভালোবাসা, সেইখান থেকে যদি কোনোদিনও কোনো মানে এটা মানে পার্সোনালি কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করছি যে জব অফার পাও, তাহলে কি মানে যদি যদি ধরো আজকে তুমি রঞ্জি ট্রফির মানে ডেলি প্লেয়ার, ঠিক আছে, সেইখান থেকে ক্রিকেটটাকে বেছে নেবে না জবটাকে বেছে নেবে? আমি যদি রঞ্জি ট্রফির রেগুলার প্লেয়ার হতাম, তাহলে আমি অবভিয়াসলি ক্রিকেটটাকেই বাঁচতাম। এবার আমি এখন যেই লেভেল খেলছি, এইখানে যদি আমি কোনো ভালো চাকরি পাই, তো আমি তখন হয়তো 50-50 চান্স থাকতে পারে যে ক্রিকেট খেলবো কি চাকরি করবো। দাদা একদম শেষ প্রশ্ন যেটা তোমায় করি, যে ভবিষ্যতের প্ল্যান কি? যে মানে কোচিং করানোর কি ইচ্ছা দেবো, এখন তো খেলবে আর কি, তো তারপরে যদি প্ল্যানের কথা কিছু বলি? না, আমি মানে এখনও স্বপ্ন দেখি যে আমি এখনও খেলবো ক্রিকেট। মানে ইন্ডিয়ার স্বপ্ন এখনও দেখি না। আমি খুব মানে প্র্যাকটিক্যাল ভাবতে পছন্দ করি যে আমার এখন যতটা এজ, এরপর অতটা স্ট্রাগল করে ইন্ডিয়া খেলা খুবই মুশকিল। এবার জানি না কখন কার কী হয়ে যায় জীবনে, তার তো ঠিক নেই। তবুও আমি চেষ্টা করি যে আমি রঞ্জি ট্রফি খেলবো, বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো, সেটার জন্য খাটাখাটনি করি। চেষ্টা করি ফার্স্ট ডিভিশনে ভালো খেলা, যাতে আমি সেই সুযোগটা পাই রঞ্জি ট্রফি খেলার। আপাতত তো এটাই ইচ্ছে আছে। তারপর একটা আমাদের বিজয় স্পোর্টসে একটা স্যার ছিল, যিনি আমাকে একটা কথা বলেছিলেন, যে কথাটা আমার মানে সারা জীবন মনে থাকবে। সেই কথাটা হলো যে মাঠে যখন নেমেছি, মাঠ থেকে কিছু ফেরত আমি নিয়ে যাবো। তো সেরকমই ব্যাপার, আমি যখন ক্রিকেট খেলছি, তো আমি চাইবো আমি ক্রিকেটের আশেপাশেই কিছু করি। সেটা ক্রিকেটকে যখন আমি দিচ্ছি, ক্রিকেটও আমাকে অবশ্যই ফিরিয়ে দেবে। কিছু আমি আশা করছি না, কিন্তু দেখা যাক। সেটাই, আমি হয়তো কোচিংও করাতে পারি, বা যাই হবে ক্রিকেটের আশেপাশে, কারণ আমি ক্রিকেটের বাইরে অত কিছু করিও না। তো আমাকে যা করতে হবে ক্রিকেট নিয়েই করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দা তোমাকে, তো আমাদের সাথে একটা সেশন করার জন্য। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ। তো অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা, এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। তো চলো, টাটা।